নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, বরং একটি রোগীর চিকিৎসা করে। একটি সুনির্বাচিত পটেন্টাইজড হোমিও ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে। সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে। এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে, তাহা একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে। আজকের ভিডিওটিতে আমি রোগ এবং রোগীর বিভিন্ন লক্ষণ অনুযায়ী কোষ্ঠবদ্ধতাতে অর্থাৎ কনস্টিপেশনে ব্যবহার করা যেতে পারে এমন কিছু প্রসিদ্ধ হোমিও ঔষধসমূহ এবং বায়োকেমিক ঔষধসমূহ নিয়ে আলোচনা করব এবং তাহার সাথে কোষ্ঠবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য পালন করতে হবে এমন কিছু খুবই প্রয়োজনীয় নিয়মসমূহের বিষয়েও আলোচনা করব। আমি প্রথম যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব তা হলো নাক্স ভূমিকা। আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন নাক্স ভূমিকা রোগীর প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যায়। নাক্স ভূমিকায় রোগী হবে খুব খিটখিটে স্বভাবের, শব্দ, গন্ধ, আলো ইত্যাদি সহ্য করতে পারে না। স্পর্শকাতর অর্থাৎ কে স্পর্শ করুক তা চায় না। সময় খুব ধীরে ধীরে বয়ে যাচ্ছে এমন মনে করে। সামান্য অসুস্থতা তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। অন্যদেরকে তিরস্কার করার প্রবণতা, অন্যের দোষ অনুসন্ধানের প্রবণতা, জিদ, ঈর্ষা নাক্স ভূমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়। নাক্স ভূমিকায় রোগী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে ইত্যাদি। অন্যান্য শারীরিক ও রোগের লক্ষণসমূহ যা নাক্স ভূমিকা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায়, যেমন পেটের যন্ত্রণায় রোগী মনে করে একটু নিদ্রা হলে, একটু বমি করলে বা একটু মলত্যাগ করলে সে উপশম বোধ করবে। মাদকদ্রব্য সেবন বা গুরুপাক দ্রব্য ভোজনের জন্য অসুস্থ হয়ে পড়লে, বুকের মধ্যে বা গলার মধ্যে অত্যন্ত জ্বালা, পেটের মধ্যে চাপবোধ বা ব্যথাবোধ, মলত্যাগের ব্যর্থ প্রয়াস এবং মলত্যাগের পর উপশম বোধ, সকল যন্ত্রণার সহিত কোষ্ঠবদ্ধতা দেখা যায়। শীতকাতরতা এবং কটি ব্যথা রোগীর নিত্য সহচর। নাক্স ভূমিকা রোগীর স্নায়বিক দুর্বলতাও থাকে, অসুস্থ হয়ে পড়লে অনিদ্রায় কষ্ট পায় ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণ যদি দেখতে পাওয়া যায়, তাহলে রোগে নাক্স ভূমিকা প্রয়োগ করে ভালো ফল পাওয়া যেতে পারে। নাক্স ভূমিকা ঔষধটির বিশেষত্ব হলো যে ইহার ব্যবহারের ফলে রোগের ছদ্মবেশ ভেঙে যায় এবং রোগের প্রকৃত রূপটিকে পরিস্ফুট করে তোলে। এবং রোগী যদি বর্তমানে ঔষধজনিত রোগে বা কোনো ঔষধের সাইড এফেক্টসে কষ্ট পেতে থাকে, তাহলেও নাক্স ভূমিকা তাহার প্রতিকার করে রোগীকে সুস্থ করে তোলে। কোষ্ঠবদ্ধতাতে উপযোগী আরেকটি প্রসিদ্ধ হোমিও ঔষধ হলো অ্যালুমিনা। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির বা স্বভাবের রোগীর ক্ষেত্রে অ্যালুমিনা ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে। অ্যালুমিনা রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ হলো বিষণ্ণতা, রোগীর আত্মবিশ্বাস এবং উৎসাহের অভাব, রোগীর সকল কার্যে তাড়াহুড়ো করে। অ্যালুমিনা রোগী যখন যাহা করে তাহা অত্যন্ত দ্রুতগতিতে করে। রোগী সময় ধীরে ধীরে চলে যাচ্ছে এমন মনে করে। পরিবর্তনশীল মেজাজ, দিনের অগ্রগতির সাথে সাথে রোগী ভালো মনে করে। ছুরি বা রক্ত দেখলে আত্মহত্যার প্রবণতা ইত্যাদি। অন্যান্য লক্ষণসমূহের মধ্যে যেমন পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, স্মৃতিভ্রংশ, ধাতুগত দুর্বলতা অ্যালুমিনার বিশিষ্ট পরিচয়। অ্যালুমিনা রোগীর কোষ্ঠকাঠিন্য এত বেশি যে মলত্যাগের বেগই আসে না, আর যদি আসে তাহলে অনেক পরিশ্রম করতে হয়, মল শক্ত বা গুটলে কিংবা নরম কাদার মতো। অ্যালুমিনা রোগীর শরীরের বিভিন্ন অঙ্গে থাকা লৈসিক ঝিল্লি অর্থাৎ যাকে বলে মিউকাস মেমব্রেন সমূহ শুকিয়ে যায়, তাহা শরীরের যে কোনো অঙ্গেরই হোক, গলারই হোক বা মলদ্বারের। কৃত্রিম খাদ্যে প্রতিপালিত শিশুদের কোষ্ঠকাঠিন্যতা। অ্যালুমিনা রোগীর ঘাম বের হয় না, শুষ্কতা ও শীতার্ততা। অ্যালুমিনা রোগীর শরীরের ত্বক অর্থাৎ চামড়া শুষ্ক হয়ে থাকে। চামড়া ফাটার প্রবণতা, যেমন ঠোঁট ফাটা, মলদ্বার ফাটা ইত্যাদি। অ্যালুমিনা রোগীর পায়ের তলা এত নরম যে খালি পায়ে হাঁটতেই পারে না।
প্রাতকালে রোগের যন্ত্রণার বৃদ্ধি হয়। অ্যালুমিনার রোগীর আলু সহ্য হয় না। রোগী অত্যন্ত শীতকাতর। রোগের যন্ত্রণা শীতে বৃদ্ধি, কিন্তু স্নানে আবার যন্ত্রণার উপশম হয়। কৃত্রিম খাদ্যে নির্ভরশীল শিশুর দৈহিক বৃদ্ধিতে খর্বতা দেখা দেয় ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণসমূহ দেখতে পাওয়া যায়, তাহলে রোগে অ্যালুমিনার প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে। এখন চলুন কোষ্ঠবদ্ধতাতে উপযোগী আরেকটি প্রসিদ্ধ হোমিও ঔষধ ব্রায়োনিয়া নিয়ে আলোচনা করা যাক। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির বা স্বভাবের রোগীর ক্ষেত্রে ব্রায়োনিয়া ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে। ব্রায়োনিয়া রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ হল ক্রুদ্ধ ভাব। রোগী অত্যন্ত খিটখিটে স্বভাবের। রোগীর প্রলাপ দেখতে পাওয়া যায়। প্রলাপের সময় দৈনিক কার্যসমূহের বিষয়ে আলোচনা করতে থাকে। উদাহরণস্বরূপ, স্কুলের ছেলে হলে প্রলাপকালে ইতিহাস বা ভূগোলের কথা বলতে থাকে ইত্যাদি। রোগী শুধু বাড়ি যেতে চায়। রোগী শুধু ব্যবসার কথা বলে। ব্রায়োনিয়া শিশুকে কোলে নিতে গেলেই বিরক্ত হয়। ব্রায়োনিয়া রোগীর অন্যান্য লক্ষণসমূহ হল ব্রায়োনিয়া রোগের সকল যন্ত্রণা নড়াচড়ায় বৃদ্ধি হয় এবং চুপ করে বসে থাকলে বা নড়াচড়া না করলে যন্ত্রণার উপশম হয়। ব্রায়োনিয়া রোগীদের মধ্যে শ্লৈষ্মিক ঝিল্লিসমূহের অর্থাৎ মিউকাস মেমব্রেনের শুষ্কতা দেখা দেয়, তাহা গলার মধ্যেই হোক বা মলদ্বারের মধ্যেই হোক। ব্রায়োনিয়া রোগীরা কোষ্ঠকাঠিন্যতাতে ভোগে। কোষ্ঠকাঠিন্যতা বা কোষ্ঠবদ্ধতা ব্রায়োনিয়া রোগীর একটি বিশিষ্ট লক্ষণ। ব্রায়োনিয়া রোগীর ঘাম প্রচুর পরিমাণে বের হয়। রোগীর পিপাসা খুব প্রবল, কিন্তু রোগী ঘন ঘন জল খেতে চায় না। অনেকক্ষণ পর অনেকটা জল একবারে পান করে নেয়। ব্রায়োনিয়া রোগীর আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান চেপে ধরলে যন্ত্রণার উপশম হয়। ক্রুদ্ধ ভাব এবং ক্রুদ্ধ হবার পর অসুস্থতা। ক্রুদ্ধ হওয়ার পর অত্যধিক শীতবোধ। রোগীর যখন প্রচুর ঘাম বের হয় তখনও শীতবোধ করে। ব্রায়োনিয়া রোগীর সকল রোগের যন্ত্রণা শরীরের দক্ষিণ দিকে অধিক প্রকাশ পায়। মেয়েদের ঋতুস্রাব বন্ধ হয়ে নাক মুখ দিয়ে রক্ত উঠতে থাকলেও ইহার প্রয়োগ করা যেতে পারে। শোথের ফোলা দিনে বাড়ে রাত্রে কমে ইত্যাদি। এবং এগুলো লক্ষণের সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ব্রায়োনিয়াকে প্রয়োগ করে রোগীকে নিশ্চয়ই ভালো করা যেতে পারে। কোষ্ঠবদ্ধতাতে উপযোগী আরেকটি প্রসিদ্ধ হোমিও ঔষধ হল গ্রাফাইটিস। চলুন জানা যাক কিরূপ প্রকৃতির বা স্বভাবের রোগীর ক্ষেত্রে গ্রাফাইটিস হোমিও ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে। গ্রাফাইটিস রোগীর প্রধান মানসিক লক্ষণসমূহ হল গ্রাফাইটিস রোগী শঙ্কাতে ভোগে এবং খুব সতর্ক হয়ে থাকে। সর্বদা মনে করে কোথাও যেন ভুল হয়ে গেছে। রোগী খুব ভীতু, সিদ্ধান্ত নিতে অক্ষম। গ্রাফাইটিস রোগী হতাশায় ভোগে। গ্রাফাইটিস রোগীর মধ্যে কাজ শুরু করার বা কাজ করার স্বভাবটি দেখতে পাওয়া যায়। কর্মস্থলে বসে অস্থিরতা ইত্যাদি। অন্যান্য লক্ষণসমূহের মধ্যে যেমন গ্রাফাইটিস সেই সকল রোগীদের ক্ষেত্রে সক্রিয়ভাবে কার্য করে যাদের দেহ স্থূল, গায়ের রং ফর্সা, চামড়ার রোগের প্রবণতা এবং তাহার সাথে কোষ্ঠকাঠিন্যতা। গ্রাফাইটিস রোগীর মূল বৈশিষ্ট্যই হল স্থূলতা ও কোষ্ঠবদ্ধতা। মেয়েদের ক্ষেত্রে স্থূলতা, সহজে ঠান্ডা লেগে যায় এবং শীতকাতরতা সহ ঋতুস্রাবের বিলম্বতা, এইরূপ বৈশিষ্ট্যসমূহের রোগীর ক্ষেত্রে গ্রাফাইটিস হোমিও ঔষধটি উপযোগী। গ্রাফাইটিস রোগীর সকল স্রাব, মল, মূত্র ও ঘাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত। গ্রাফাইটিস রোগীর সর্বত্রই কিছু না কিছু স্থূলতার পরিচয় পাওয়া যায়, যেমন দেহ স্থূল অথবা চর্ম স্থূল, কিংবা নখ স্থূল অথবা অত্যন্ত মোটা ও শক্ত। ত্বকের রোগ থেকেও যে রস নির্গত হয় তাহাও স্থূল। গ্রাফাইটিস রোগীর শরীরের ত্বক শুষ্ক ও শক্ত এবং স্থানে স্থানে ফেটে যায়। সন্ধিস্থলে অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গের জোড়ার জায়গায় চুলকানো দেখা দেয়। যখন কোনো রোগের চিকিৎসাকালে অনুসন্ধান করে পাওয়া যায় বা দেখা যায় যে পূর্বে রোগীর চর্মরোগ হয়েছিল এবং তাহার থেকে মধুর মতো গাঢ় চটচটে রস নির্গত হতো, তখন গ্রাফাইটিসের প্রয়োগের কথা মনে করা যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে গ্রাফাইটিস রোগীদের ঋতুস্রাব যা হয় তা খুব ঘন নির্গত হয়। গ্রাফাইটিস রোগী মাছ, মাংস, সঙ্গীতে ও সঙ্গমে অনিচ্ছা প্রকাশ করে। গ্রাফাইটিস রোগীর কিন্তু ক্ষুধা তৃষ্ণা খুব প্রবল। গ্রাফাইটিস রোগী মিষ্টি এবং লবণ পছন্দ করে না। পেটের মধ্যে বায়ুসঞ্চার আবার উদ্গারে উপশম হয়। পেটে জ্বালা ও ব্যথা। পেটের যন্ত্রণা শুয়ে পড়লে বা গরম দুধ খেলে কমে যায়। রোগীর ব্রহ্মতালু সর্বদাই গরম বোধ হতে থাকে। রোগী আলোক আতঙ্কে ভোগে।
রোগী রৌদ্রের দিকে তাকালে তাহার চোখ দিয়ে জল ঝরতে থাকে। রোগী তাহার মুখমণ্ডল প্রায়ই মুছে নিতে চায় বা মুছে নেয়। রোগী নিদ্রাকালে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন মনে করে ইত্যাদি। এবং এগুলোর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং অন্যান্য শারীরিক লক্ষণসমূহ দেখতে পাওয়া যায়, তাহলে রোগে গ্রাফাইটিসকে প্রয়োগ করে অবশ্যই রোগীকে সুস্থ করা যেতে পারে। কোষ্ঠবদ্ধতাতে প্রয়োগ করা যেতে পারে আরেকটি প্রসিদ্ধ হোমিও ঔষধ প্লাম্বাম মেটালিকাম নিয়ে আলোচনা করা যায়। প্লাম্বাম মেটালিকাম এর প্রধান মানসিক লক্ষণসমূহ হল রোগী নৈরাশ্যতা এবং বিষণ্ণতায় ভোগে, মানসিক অবসাদ, রোগীর গুপ্তহত্যার ভয়, স্মৃতিশক্তির হ্রাস হওয়া, হ্যালুসিনেশন এবং বিভ্রম, উদাসীনতা। প্লাম্বাম রোগী কোনো এক বিষয়ে বেশিক্ষণ মনোনিবেশ করে থাকতে পারে না। রোগী অত্যধিক স্পর্শকাতর। অন্যান্য লক্ষণসমূহের মধ্যে যেমন রোগীর নাভিমূলে বা তলপেটে বা রোগগ্রস্ত অঙ্গে আকর্ষণ বোধ, ব্যথা নাভিমূলে বা তলপেট থেকে চারদিকে যেন ছুটে যেতে থাকে। ব্যথার জন্য রোগী বমি করে ফেলে, কিন্তু ব্যথা চেপে ধরলে কমে যায়। রোগী কোষ্ঠবদ্ধতায় ভোগে। কোষ্ঠবদ্ধতার সাথে হঠাৎ পেটের মধ্যে দারুণ ব্যথা ও ব্যথার সাথে বমি। রোগীর পেট খুবই স্পর্শকাতর। রোগীর মাড়িপ্রান্তে নীল বর্ণের রেখা দেখতে পাওয়া যায়। রোগী পক্ষাঘাত বা পক্ষাঘাত সদৃশ দুর্বলতায় ভোগে। রোগীর আক্রান্ত অঙ্গ অতি শীঘ্রই শীর্ণতাপ্রাপ্ত হয় বা শুকিয়ে যেতে থাকে। রোগী নৈরাশ্যতা এবং বিষণ্ণতায় ভোগে এবং ফলে ক্রমশ অনিদ্রা দেখা দেয়। প্লাম্বাম মেটালিকাম রোগগুলির মধ্যে পরিবর্তনশীলতা দেখা দেয়, যেমন পর্যায়ক্রমে পক্ষাঘাত ও শুলবেদনা, বা কখনো কোষ্ঠবদ্ধতা, আবার কখনো ডায়রিয়া ইত্যাদি। রোগীর ব্যথাযুক্ত স্থানটিকে চেপে ধরলে বা টিপে ধরলে রোগী যন্ত্রণায় উপশম বোধ করে। প্লাম্বাম রোগীর শরীরের দক্ষিণ পার্শ্বটি বেশি আক্রান্ত হয়, কিন্তু আবার বাম পার্শ্ব চেপে শুয়ে থাকতে পারে না ইত্যাদি। এবং এগুলো লক্ষণসমূহের সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক এবং শরীরের লক্ষণসমূহ দেখতে পাওয়া যায়, তাহলে রোগে প্লাম্বাম মেটালিকাম প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে। যদি আমরা কোষ্ঠকাঠিন্যের জন্য বায়োকেমিক এবং বায়োকম্বিনেশন ঔষধের কথা চিন্তা করি, তাহলে বায়োকেমিক ঔষধ হিসাবে নেট্রামিওর বা সাইলিশিয়াকে ব্যবহার করা যেতে পারে, এবং বায়োকম্বিনেশন ঔষধ হিসাবে কেলিমিওর 6X, নেট্রামিওর 3X, সাইলিশিয়া 3S কে বায়োকম্বিনেশন ঔষধ হিসাবে কোষ্ঠকাঠিন্যের জন্য ব্যবহার করা যেতে পারে। লক্ষণ অনুসারে যে কোনো একটি হোমিও ঔষধের সাথে যদি কিছু নিয়ম পালন করা যায়, তাহলে রোগী কোষ্ঠবদ্ধতা থেকে তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারে। যেমন কোষ্ঠবদ্ধতায় ভুগছে এমন রোগীর প্রাতঃকালে নিচু জায়গায় ভ্রমণ করাটা হিতকর। নিয়মিতভাবে আহার, নিদ্রা ও ব্যায়াম প্রভৃতি স্বাস্থ্যবিধি পালন করা কর্তব্য। প্রত্যহ সকালে শয্যা থেকে উঠেই ঈষদুষ্ণ জলপান ও প্রতিদিন ঠান্ডা জলে স্নান করাটা উপকারী। নিয়মিত সময়ে আহার করা এবং রোগীর প্রত্যহ সকালে মলত্যাগের চেষ্টা করাটা খুবই প্রয়োজন। হরিতকি, ইস্তবগুল, হিং, ডাবের জল বা সোডার জল প্রভৃতি প্রত্যেক দিন ব্যবহার না করে কিছুদিন পর পর যে কোনো একটি ব্যবহার করলে কোষ্ঠবদ্ধতায় উপকার হতে পারে। এই ক্ষেত্রে রোগী অলিভ অয়েল খেতে পারেন। অলিভ অয়েল একটি স্বাস্থ্যকর খাদ্য। প্রতিদিন কিছু ফল খাওয়াটাও কোষ্ঠবদ্ধতায় ভুগছে এমন রোগীর জন্য হিতকর। রাত্রে ভাত না খাওয়াটাই শ্রেয়, এবং রাত্রিকালে ভোজ্য দ্রব্য মাঝে মাঝে পাল্টিয়ে নিলে কোষ্ঠবদ্ধতায় ভালো ফল পাওয়া যেতে পারে। একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে। ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কিভাবে, কোন শক্তি, কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হল ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন স্কিনার্স, যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে
যদি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।